প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 অর্থাৎ কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটির ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে প্রথম 5টি পর্ব যারা মিস করেছো এই অধ্যায়ের অবশ্যই 5টি পর্ব দেখে নাও, ক্লাসগুলো করে নাও, দেন ষষ্ঠ পর্ব দেখতে বসো। ষষ্ঠ পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে এই চ্যাপ্টারে, যেটিকে আমরা বলি মহাকর্ষ বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। সেই টপিকের উপর ডিটেল ডিসকাশন করব, বেসিক A to Z যা যা আছে এবং রিলিভেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা এখান থেকে সলিউশন করব। তো চলো শুরু করা যাক। আমাদের টপিকটার হেডিং এর কথা যদি আমি বলি, তো টপিকটার টাইটেল হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। দেখো, কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়টার ধারাবাহিক আলোচনা চলছিল। তো ধারাবাহিক আলোচনার প্রথম যে 5টি পর্ব, এই পর্বে কিন্তু অনেক কিছু ডিটেল ডিসকাশন অলরেডি হয়েছে। তার মধ্যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, দেন স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ, প্রত্যয়নী বল, তারপরে স্প্রিং রিলেটেড অনেক প্রবলেমস কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাশন করেছি, সলিউশন করে দিয়েছি, পড়িয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পর্ব 6, লেকচার 6, মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল বলতে তুমি কি বোঝো? সেই 9-10 লেভেল থেকেই তো তোমার জানা আছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। তো এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমরা একটা বৃহৎ বস্তু নিয়েছি, একটা কম্পারেটিভলি ছোট বস্তু নিয়েছি। তো বৃহৎ বস্তু থেকে আর দূরত্বে একটা ছোট বস্তু আছে, তাহলে ডেফিনেটলি দুইটা বস্তুকে মহাকর্ষ বলের দ্বারা কিন্তু আকর্ষণ করছে। তো এই আকর্ষণ বলের ডিরেকশনটা, যেহেতু বড় বলটার মানটা বেশি হয়, এই জন্য আমরা ডিরেকশনটা বড় বলের দিকেই রাখবো। আর এই যে পজিশনটা, এই পজিশনটাকে আমরা ধরো আমরা এখানে এই পজিশনটাকে আর অফ এ দিলাম, এটাকে আমরা কিছু দিলাম না, এই পজিশনটাকে আমরা আর অফ এ দিলাম। আর এখান থেকে সামান্য একটু ডিস্টেন্সে আমরা আরেকটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টটার নাম আমরা দিচ্ছি আর অফ বি। ধরো ছবিটা এরকমই আছে, একটা পজিশন, এখানে দুটো পজিশন, অবস্থান বোঝাচ্ছে, অবস্থান। আর অফ এ একটা অবস্থান, আর অফ বি আর একটা অবস্থান। এদের কাজ কি সেটা আমি দেখাচ্ছি। তো আমরা যেমনটা বলছিলাম যে একটা বড় হাতের এম ভরের যে বস্তুটা, এটা একটা বড় বস্তু, এই বস্তু থেকে আর দূরত্বে একটা ক্ষুদ্র বস্তু আছে। তো ক্ষুদ্র বস্তুর উপরে একটা মহাকর্ষ বল ক্রিয়া করছে, এবং তুমি জানো যে সেই মহাকর্ষ বলের সূত্রটা কি, F = Gmm ডিভাইডেড বাই r², যেটি বৃহৎ বস্তুর দিকে ক্রিয়া করছে। ওকে, এখন তুমি যে কাজটা করবা, তুমি এই বৃহৎ বস্তুর দিকে যেহেতু বলটা কাজ করছে, তুমি এই ছোট বস্তুটাকে এই বৃহৎ বলের এগেইনস্টে সরাবা। ধরো আমি লিখলাম যে আর অফ এ হতে আর অফ বি এর দিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র dr পরিমাণ সরাতে কৃত কাজ। মানে তুমি যে কাজটি করছো সেটা হচ্ছে বৃহৎ যে বস্তুটার দিকে যে মহাকর্ষ বলটা কাজ করছিল, তুমি তার বিরুদ্ধে এটাকে সরাচ্ছ। আর অফ এ থেকে কিছুটা dr পরিমাণ, সামান্য পরিমাণ, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণটাকে আমরা dr দিয়ে প্রকাশ করছি, এখান থেকে dr পরিমাণ আমরা আর অফ বির দিকে সরাতে যাচ্ছি। তাহলে কৃত কাজ কি হবে? dw = F × dr হবে, এখানে ভেক্টর চিহ্নটা দিলাম, দেন F dr, ভেক্টর চিহ্ন উঠে গেলে কিন্তু cos 180 বসাতে হবে। কেন cos 180? কারণ এটা আমার মহাকর্ষ বলের বিরুদ্ধে ক্রিয়া করছে, মহাকর্ষ বল যেদিকে যাচ্ছে তার এগেইনস্টে আমরা সরাচ্ছি। তাহলে দেখা যায় যে dw আসছে -F × dr। এই লাইনটা কিন্তু খেয়াল করতে হবে, dw = -F × dr। এই মাইনাসটা কেন আসলো? ডিরেকশনের কারণে। আচ্ছা, তো তাহলে মোট কৃত কাজটা কেমন হবে? মোট কৃত কাজ বলতে আর অফ এ থেকে সরিয়ে আর অফ বিতে যদি আমরা নেই, সেই ক্ষেত্রে মোট কৃত কাজটা কেমন হবে খুব খেয়াল করবা। -F × dr, আর অফ এ থেকে আর অফ বি। তো তাহলে যেটা হচ্ছে, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, gmm/r², যেটা মহাকর্ষ বলের সূত্র,
আর অফ এ হচ্ছে লোয়ার লিমিট এই ক্ষেত্রে, আর অফ বি হচ্ছে আপার লিমিট। তো মাইনাস জি এম এম সবগুলোই ধ্রুব রাশি, বাইরে থাকলো, এটাকে উপরে তুলে নিয়ে আসলে আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর, আর অফ এ থেকে আর অফ বি, ফাইন। তো মাইনাস জি এম এম থাকলো। তুমি জানো যে ইন্টিগ্রেশনের একদম বেসিক যে ফর্মুলাটা ছিল নিশ্চয়ই মনে আছে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এফ টু দি এন ডিএক্স x to the power n dx মানে কি x to the power n plus 1 divided by n plus 1, এতটুকু তোমার নিশ্চয়ই মনে আছে। তো ফাইন, ওই অনুযায়ী আমরা যদি বসাই আমরা এখানে পাবো r to the power minus 1 by minus 1। ওকে, আমার লিমিটগুলো আমি বসিয়ে দিব, আর অফ এ থেকে আর অফ বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, জি এম এম এখানে 1 বাই আর, ওকে, আর অফ এ থেকে আর অফ বি। তো আমরা যদি মান বসাই, জি এম এম আগে উপরেরটা বসবে 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ, দ্যাটস ইট। তাহলে আমাদের এখানে ওয়ার্কের ফর্মুলাটা দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু জি এম এম 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। এই যে ফর্মুলাটা খুব সুন্দরভাবে দেখো এখানে ফুল ডেরিভেশনটা করা আছে। আমি যখন তোমাকে পড়াবো, আমি যখন আমার ক্লাসরুমে পড়াবো বা অনলাইনে পড়াবো, যেখানেই পড়াবো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা সূত্রের বেসিক ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা সূত্রের অরিজিনটা কিভাবে হয়েছে, সূত্রটা ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে এটা দেখানোর আমি চেষ্টা করি। একজন স্টুডেন্টকে যদি আমি প্রপারলি বেসিকটা স্ট্রং না করে, তাকে প্রপার বেসিক অরিজিন এগুলো না দেখিয়ে আমি যদি তাকে শুধুমাত্র কোশ্চেন সলভিংয়ের দিকে ধাবিত করি বা শুধু সূত্র মুখস্থ করে কোশ্চেন সলভ করতে বসাই, তাহলে কোনোদিনই ওই স্টুডেন্টের অ্যাটলিস্ট ফিজিক্সটা শেখা হবে না। আর অন্যান্য সাবজেক্ট হবে কিনা আমি জানি না, ফিজিক্সটা শেখা হবে না। ফিজিক্স শিখতে গেলে ডেফিনেটলি প্রত্যেকটা সূত্রের অরিজিন, সূত্র কিভাবে ডেভেলপড হয়েছে এই টু জেড আগে বেসিক তাকে জানতে হবে, বেসিক ফর্মুলেশনটা জানতে হবে, দেন তাকে সূত্র মুখস্থ করতে হবে, দেন তুমি তাকে বলতে পারো যে কোশ্চেন সলভ করো এবার। কিন্তু আমি তাকে সূত্র মুখস্থ করে ডাইরেক্ট কোশ্চেন সলভ করতে বসাই দিলাম, অ্যাডমিশনের কোশ্চেন, এইচএস এর কোশ্চেন, এটা কিন্তু তার আসলে ফিজিক্সটা শেখা হলো না। ফিজিক্স শেখাটা এরকমই হবে যে একেবারে রুট মূল সহ একদম অরিজিন থেকে সূত্রের ডেরিভেশনটা ফুললি তার জানা থাকবে, দেন সে মুখস্থ করবে এবং দেন সে কোশ্চেন সলভিং করবে। এভাবে তার বেসিকটা স্ট্রং হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে সে কিন্তু প্রশ্ন সলভিংটা করতে পারবে। তো আমরা এখানে ফুল ডেরিভেশনটা দেখলাম যে সূত্রের অরিজিনটা কিভাবে আসলো। আমরা এখানে যেমনটা চাচ্ছিলাম যে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ, তো এইটা মহাকর্ষ বলের দ্বারা কাজ হয়েছে, কিন্তু আমরা সরিয়েছি বলের বিরুদ্ধে, এবং এক্ষেত্রে আমরা সূত্র পেলাম জি এম এম 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। তো এক্ষেত্রে এই যে আর এ, এটাকে কিন্তু আমরা বলবো আদি অবস্থান, এবং আর বি এটাকে আমরা বলবো চূড়ান্ত অবস্থান, চূড়ান্ত অবস্থান। ওকে, এবং এক্ষেত্রে যদি আমরা একটা নোট রাখতে পারি, সেটা হচ্ছে একটা নোট তুমি রাখতে পারো, সুন্দর করে এটা লিখবা যে যদি কিনা আর অফ বি ইজ গ্রেটার দেন আর অফ এ হয়, খেয়াল করো, যদি আর অফ বি ইজ গ্রেটার দেন আর অফ এ হয়, মানে তুমি ক্ষুদ্র বস্তুকে বৃহৎ বস্তুর থেকে দূরে যদি সরায় নিয়ে যাও, আর অফ এটা আর বি থেকে ছোট যদি হয়, আর বি যদি বড় হয়, মানে দূরে সরায় যদি নাও, তাহলে অবশ্যই মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। তুমি মান বসায় দেখতে পারো, বা বিভিন্ন অঙ্কে যখন আসবে তখনও তুমি দেখতে পারবা। আমরা যখন ক্ষুদ্র বস্তুকে বৃহৎ বস্তু অপেক্ষা দূরে সরাই নিব, সেই ক্ষেত্রে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ নেগেটিভ হবে। আর যদি উল্টো জিনিসটা করি, আর অফ এ ইজ গ্রেটার দেন আর অফ বি হয়, এই যে আর অফ এ আর অফ বি থেকে গ্রেটার দেন, মানে আমরা যদি ক্ষুদ্র বস্তুকে বৃহৎ বস্তুর দিকে সরাই নিয়ে আসি, দূরত্বটা আরো কমাই দেই, সেইখানে অবশ্যই আমাদের এই যে কৃত কাজটা সেটা কিন্তু ধনাত্মক হবে, পজিটিভ হবে। এই জিনিসটা, এই যে নোটটা, এটা কিন্তু অবভিয়াসলি তুমি মনে রাখার চেষ্টা করবা। আমরা যদি ক্ষুদ্র বস্তুকে দূরে সরাই বড়টা থেকে, তাহলে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ নেগেটিভ আসবে। আর যদি আমরা ক্ষুদ্র বস্তুকে বৃহৎ বস্তুর দিকে সরিয়ে আনি, তাহলে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ পজিটিভ আসবে। তো এখানে ফুল ডেরিভেশন আছে, এই টু জেড আদ্যপান্ত আমি সবকিছু এখানে ডিটেল ডিসকাশন করেছি। এটা ছিল মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ। এবার যদি তুমি বলো যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল কে দিবে? বাহ্যিক বল তুমি দিব, আমি বাইরের কোনো এজেন্ট এই বাহ্যিক বলটা দিবে। তো
এটা তো মহাকর্ষ বল ছিল, আর আমরা এটার এগেইনস্টে বাহ্যিক বল দিয়ে বস্তুটাকে দূরে সরাবো। বাহ্যিক বল দিয়ে আমরা মহাকর্ষ বলের এগেইনস্টে বাহ্যিক বল দিয়ে বস্তুটাকে আদি অবস্থান থেকে দূরবর্তী কোনো একটা অবস্থানে আমরা নিতে চাচ্ছি। তাহলে মেইনলি যেটা চেঞ্জ হবে, বাহ্যিক বল দিয়ে যখন কাজ হবে, তুমি বলছো বাহ্যিক বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর সরণ কিন্তু সেদিকেই হবে। যেদিকে তুমি বাহ্যিক বল দিয়ে তাকে ফরওয়ার্ড করছো বস্তু সেদিকেই সরবে। তখন তোমার কিন্তু এই জায়গাটাতে একটা চেঞ্জ আসবে, এবং এই জায়গাটাতে চেঞ্জ হয়ে FDR cos কিন্তু 180 হবে না, যেহেতু বাহ্যিক বলের দিকেই সরণ হচ্ছে, সেখানে কিন্তু cos 0 ডিগ্রি হবে। এই বেসিকটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। আমাদের স্টুডেন্টরা বেসিক ভুলে যায়, বেসিক ভুলে গিয়ে খালি সূত্র মুখস্থ করে এবং এখানে ওখানে দৌড়দৌড়ি করে প্রবলেম সলিউশন করতে বসে যায়। তো আমরা যদি বেসিকটাই ক্লিয়ার না করি, আমরা যদি খালি সারাদিন এখানে ওখানে দৌড়দৌড়ি করতে থাকি, এই টিচার ওই টিচারের সমালোচনা করতে থাকি, আমরা জীবনেও অ্যাজ এ স্টুডেন্ট আমরা কিন্তু পড়াশোনা শিখতে পারবো না। স্পেশালি যখন তুমি ফিজিক্স শিখবা, তোমার এই যে টুকটাক যে ছোট ছোট যে বেসিকগুলো আছে, এইগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। তাহলে তুমি যে কোনো কনসেপ্ট ভালোভাবে মনে রাখতে পারবা, যে কোনো অঙ্ক তুমি ভালোভাবে সলিউশন করতে পারবা। তোমার কলেজ পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, যেখানেই হোক, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি যে কোনো জায়গার পরীক্ষাতে ভালো করতে পারবা। একজন ভালো স্টুডেন্টের সারা জীবনে একজন ভালো টিচারই যথেষ্ট। একজন স্টুডেন্ট তার সারা জীবনে যদি একটা ভালো টিচারের সান্নিধ্য পায়, তাহলে তার জীবন ধন্য। যদি সে নিজে বাসায় একটু স্টাডি করে, নিজে যদি বেসিকগুলা সুন্দরভাবে মনে রাখে, কনসেপ্টটা ক্লিয়ার রাখে, তার জীবনে একজন টিচারই যথেষ্ট। এত টিচার গুলিয়ে খেলেও কোনো লাভ নাই, এত জায়গা দৌড়ায় কোনো লাভ নাই, যদি তুমি তোমার বেসিক ক্লিয়ার করতে ইন্টারেস্টেড না হও। আই থিঙ্ক মেসেজটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো তুমি আগে নিজে বসো, নিজের ল্যাকিংসটা কোথায় এটা বোঝো, নিজের বেসিক ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। এত জায়গায় দৌড়ানোর কোনো দরকার নেই, সারা শহর দৌড়ানোর দরকার নেই, অনলাইনে সব কিছু ঘোটার দরকার নেই। যদি তুমি নিজে বেসিক বুঝে বুঝে পড়তে পারো, তোমার সারা HSC অ্যাডমিশনের লাইফে একজন টিচারই তোমার জন্য গাইডলাইন হিসেবে যথেষ্ট হবে। সো এখানে আমরা cos 0 ডিগ্রি কথা বলছিলাম, cos 0 যখন আসবে তখন কিন্তু এখানে আর মাইনাসটা হলো না, DW = FDR হলো। তাহলে এই জায়গাগুলাই প্রত্যেকটা জায়গায় এই মাইনাসটা কিন্তু আর হবে না। সিম্পল বেসিকের উপরে এখানে কিন্তু আর মাইনাসটা হচ্ছে না, এই যে এই মাইনাসটা এখানে থেকে যাচ্ছে। তাহলে এখানে ভিতরে কি দাঁড়াচ্ছে, -1/RB, মাইনাসে মাইনাসে প্লাস 1/RA। তাহলে এখানে একটা লাইন হয়তোবা এক্সট্রা তোমাকে করতে হবে, দ্যাট ইজ GMM 1/RA মাইনাস 1/RB। তাহলে পুরো সূত্রটা কিন্তু কি হলো, উল্টে গেল। আমরা যখন বলছি যে মহাকর্ষ বলের দ্বারাকৃত কাজ, তখন কিন্তু সূত্রটা হয়েছিল 1/RB মাইনাস 1/RA। আর এবার যখন বলছে বাহ্যিক বলের দ্বারাকৃত কাজ, তো বস্তু কিন্তু বাহ্যিক বলের দিকেই সরে যাবে, তখন সূত্রটা চেঞ্জ হয়ে 1/RA মাইনাস 1/RB হয়েছে। ওয়ারাস RA মানে হচ্ছে আদি অবস্থান, RB মানে হচ্ছে চূড়ান্ত অবস্থান। এতটুকু জিনিস মনে রাখলেই কিন্তু তোমার চলতেছে। আমরা পূর্ণাঙ্গ বেসিকটা ভালোভাবে জানবো, বেসিকটা দেখবো, কনসেপ্টটা ক্লিয়ার করবো, দেন আমরা সূত্রটা সহজে কিভাবে মনে রাখা যায় সেই চেষ্টা করব। কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে, ইনফ্যাক্ট কিছু কিছু টিচারের মধ্যেও এই যে একটা একটা কনসেপশন আছে যে আগে গড় পর্দার সূত্র মুখস্থ করো, অঙ্ক নিয়ে বসে যাও, বোর্ডের প্রশ্ন সলিউশন করো। নট দ্যাট, শেখাটা আসলে এইভাবে আদৌ হয় না। শেখার মেইন প্রসেস হচ্ছে তোমাকে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অরিজিন জানতে হবে, ফুললি ডিটেল তোমাকে জানতে হবে। তোমার বইয়ের আদ্যবান্ত A to Z যেখানে যা কিছু আছে সবকিছু তোমার ইঞ্চ বাই ইঞ্চ A to Z জানতে হবে। দেন তুমি সূত্রটা ভালোভাবে ক্লিয়ারলি বোঝার পর এরপর তুমি মুখস্থ করতে পারো, এরপর তুমি কোশ্চেন সলভিং বসতে পারবে, এবং সেই ক্ষেত্রে তোমার স্যাটিসফ্যাকশনটা আসবে যখন তুমি প্র্যাকটিস করবা। আদারওয়াইজ তোমার বেসিক ক্লিয়ার না, তুমি শুধু কোশ্চেন সলভ করতে বসলে, MCQ সলভ করতে বসলা, সেই ক্ষেত্রে কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা আসবে না, বারবার তুমি আটকে যাবা। এই জন্য সবকিছুর আগে বেসিক ক্লিয়ার করতে হয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। সেটা স্টুডেন্টদেরও ইকুয়ালি, টিচারদেরও কিন্তু এভাবেই শেখানো উচিত। ওকে, তো আমরা এখান থেকে ডাব্লুর যে দুইটা ইকুয়েশন, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এইবার চলো আমরা এখান থেকে একটা প্রবলেম সলিউশন করি। দেখো, তোমাদের জন্য এই টপিকের উপর একটা প্রবলেম আমি সেট করেছি এখানে।
2000 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার সামনে 2 কেজি ভরের একটা ছোট্ট বস্তু আছে। তো ক্ষুদ্র বস্তুকে বৃহৎ বস্তুর দিকে 0.5 মিটার সরিয়ে আনতে মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজ। তো মহাকর্ষ বলের দ্বারা কৃত কাজের সূত্র অবভিয়াসলি তোমার এত সময় মুখস্থ হয়ে গেছে, 1/rb - 1/ra। এখন এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তুমি কতটুকু সরিয়ে এনেছো এটা কিন্তু আমাদের এখানে দেখলে হবে না, আমাদের দেখতে হবে তার পজিশনটা এখন কোথায়। পজিশন বলতে এই যে বড় বস্তুটা ছিল, বড় বস্তুটা থেকে ছোট বস্তুটা ছিল হলো 1 মিটার সামনে, মানে তার ইনিশিয়াল পজিশনটা ছিল 1 মিটার দূরে। পজিশন দেখো, সরণ দেখলে কিন্তু হচ্ছে না। এবার তুমি তাকে 0.5 মিটার সামনে সরিয়ে নিয়ে আসতেছো, তার মানে সে কিন্তু এখন ধরো এরকম একটা পজিশনে। সো লাস্ট পজিশনটাকে আমরা আর বি দিয়ে প্রকাশ করি। তো আর বি তুমি এখান থেকে কাউন্ট করবা যে এইটা কত দূরে আছে, 0.5 মিটার। যতটুকু আমরা সরিয়ে আনছি সেটা না কিন্তু হিসাব, এখানে যদিও 0.5 মিটার, ধরো আমি যদি এখানে বলতাম যে 0.4 মিটার সরিয়ে এনেছো, তাহলে এটা হচ্ছে 0.4 মিটার। তো তুমি যদি এখানে 0.4 বসাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমাকে বলতে হবে বৃহৎ বস্তু থেকে এখন কত দূরে আছে, 0.6। এই আরবি কিন্তু হবে 0.6 মিটার। এটা তোমাকে খেয়াল করতে হবে। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হচ্ছে। কতটুকু সরিয়ে এনেছো সেটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখন তোমার পজিশনটা কত দূরে আছে, এটাই হচ্ছে তোমার ফ্যাক্ট। তো এই ভ্যালুগুলো বসাই দিব আমরা, মহাকর্ষ ধ্রুবকের মান জানি, এম জানি, ছোট এমটা এখানে দেওয়া আছে, সমস্ত তথ্যগুলো বসাই দিলে অবভিয়াসলি এখানে এত জুল কাজ যেটা সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। সো এই সমস্ত প্রবলেম যখন তুমি থিওরিগুলো পড়বা, এই সমস্ত প্রবলেম দেখবা যে তোমার বইতেও অনেক আছে। তো এখান থেকে শেখার পর এবার তুমি তোমার বইতে খুঁজে এগুলো একটু প্র্যাকটিস করবা। এবার আমরা চলে আসি অভিকর্ষ বলের ক্ষেত্রে কৃত কাজ। হোয়াট ইজ অভিকর্ষ বল? যে কোনো বস্তুকে পৃথিবীর সেন্টার তার দিকে যে বলে আকর্ষণ করে, বা যে কোনো গ্রহর সেন্টার তার সংলগ্ন কোনো বস্তুকে যে বলে তার দিকে আকর্ষণ করে, সেই বলটাকে বলে অভিকর্ষ বল। অবশ্যই কিন্তু নোট করে নেবে। সো যেহেতু আমরা পৃথিবীতে আছি, আমরা পৃথিবীর কথাই বলি, যে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর নিকটস্থ বা পৃথিবীর সংলগ্ন কোনো বস্তুকে যে বলে তার সেন্টারের দিকে টানে বা আকর্ষণ করে সেটাকে বলে অভিকর্ষ বল, বা সহজে যদি আমরা বলি সেটা হচ্ছে ওজন বল। তো অভিকর্ষ বলের দ্বারা বা বলের বিরুদ্ধে কিন্তু আমাদের কাজ করতে হয়। যেমন আমরা যখন মাটি থেকে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতে চাই, বিল্ডিংয়ের উপরে উঠতে চাই, তখন কিন্তু আমাদের ওজন বলের এগেইনস্টে ভালো অ্যামাউন্টে কাজ করতে হয়, এবং যত বেশি উপরে উঠবো আমাদের তত কষ্ট হয়, মানে তত বেশি কাজ আমরা এখানে করছি। সেটা কিন্তু পরিবর্তনশীল বলের একটা বড়সড় উদাহরণ। তো আমরা অন্যান্য গ্রহ নিয়ে কথা বলবো না, আমরা যেহেতু পৃথিবীতে এক্সিস্ট করছি, আমরা পৃথিবীর সাপেক্ষে হিসাব নিকাশগুলো কিন্তু করব। ধরো এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে ব্যাসার্ধ যেটা ভূপৃষ্ঠ পর্যন্ত আমরা আর ধরলাম। এখানে আমাদের একটা ছোট্ট বস্তু আছে এম। তো এম ভরের যে বস্তুটা আছে না, এম ভরের বস্তুর উপর অভিকর্ষ বলটা কত? অভিকর্ষ বল কত হয়? F equals to minus GMM divided by R²। কেন মাইনাস দিলাম? কারণ অভিকর্ষ বলটা সবসময় একটা বস্তুকে পৃথিবীর সেন্টারের দিকে টানতে থাকে। সো আমরা তার এগেইনস্টে যখনই চলাচলতি করতে যাই তখন হয় আমাদেরকে ওইটা মাইনাস করতে হয়। এই জন্য আমরা শুরুতেই এই অভিকর্ষ বল যেটা আছে এটাকে আমরা নেগেটিভ ধরে সমস্ত হিসাব নিকাশ করি, তাতে করে আমাদের হিসাবে সুবিধা হয়। আদারওয়াইজ এটাকে যদি পজিটিভ ধরো, তো যখন তুমি এটার এগেইনস্টে যাবা তখন আবার সেগুলোকে নেগেটিভ ধরতে হবে। দ্যাটস ওয়াই আমরা প্রথমে এটাকেই নেগেটিভ ধরে নিলাম। এখানে এই যে বড় হাতের এম যেটা, এটা কিন্তু পৃথিবীর ভর, মুখস্থ রাখবা, 6 × 10⁴ কেজি। ক্যাপিটাল আর এটা পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁶ মিটার। কিছু কিছু ডাটা মুখস্থ রাখবা অবশ্যই, এটা তোমার অঙ্কে হেল্প করবে। সমস্ত ডাটা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, হয়তোবা দেওয়া থাকলে তো ভালো। তো আমরা এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে ধরো আরো এই উচ্চতার কোনো একটা জায়গায় আমরা তাকে নিতে চাচ্ছি এই বস্তুটাকে। তো আমরা ভূপৃষ্ঠে ছিল বস্তুটা, ভূপৃষ্ঠ থেকে আরো এই উচ্চতায় তাকে কোনো একটা পজিশনে উঠাতে চাচ্ছি। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বল তো সেন্টারের দিকে টানে, তাহলে তার বিরুদ্ধে যেতে হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কি লিখবো? ক্ষুদ্র কৃত কাজটা আগে লিখি, DW = F × dr। এই যে তাহলে অভিকর্ষ বল যেদিকে যাচ্ছে তার এগেইনস্টে
তাহলে এফ ডিআর এখানে ভেক্টর চিহ্ন উঠে গেলে কিন্তু কজ 180 আসে। ওকে, কজ 180 মানে আবার হচ্ছে -1, তা রইল এখানে এফ ডিআর। তো এবার যদি আমরা বলি যে তাহলে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় তুলতে মোট কৃত কাজ, রাশিমালাটা খেয়াল করবা, এই চ্যাপ্টার এবং এর পরে যে মহাকর্ষ চ্যাপ্টার, এই যে বড় বড় ডিস্টেন্সের জন্য অবশ্যই আমাদেরকে ইন্টিগ্রেশনের সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টিগ্রেশনের সূত্রের সাহায্যে এই যে বড় বড় ডিস্টেন্স, এই ডিস্টেন্সে যেতে কতটুকু ওয়ার্ক হয় সেটা আমরা জানতে পারবো। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে মোট কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আর এ ছিল, এবার আর প্লাস এইচ এ যাবে, কিন্তু সেন্টার থেকে হিসাব হবে, আর প্লাস এইচ এবার টুকরাটা, তো মাইনাস এফ ইন্টু ডিআর। তো এমনিতেই অভিকর্ষ বলের সামনে একটা মাইনাস ছিল, আবার একটা মাইনাস, তো অটোমেটিক্যালি আমরা মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারি। তো এখানে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ারটাকে আমরা যখনই উপরে তুলে নিয়ে আসবো বিষয়টা কিন্তু এরকম হয়ে যাবে, ধরো r⁻² ইন্টু ডিআর, এখানে আর থেকে আর প্লাস এইচ হলো লোয়ার লিমিট আপার লিমিট GMM। এবার এখানে সে আগের মতো একবারে আমি যদি লিখি -1/r, কারণ এই ইন্টিগ্রেশনটা -1/r কি করে হলো একটু আগেই কিন্তু আমি সেটা দেখিয়েছি, r⁻² কে ইন্টিগ্রেশন করে কিভাবে এটা হয়। ওকে, এবার শুধু আমাদের লিমিট বসানোর কাজ, GMM -1/r প্লাস এইচ প্লাস হচ্ছে 1/r। তো এখানে কি থাকছে, GMM 1/r -1/r প্লাস এইচ, ঝটপট লসাগু করে ফেলো, এবং লসাগু করলে তুমি দেখবা এখানে লসাগু করলে আসতেছে h ডিভাইডেড বাই r ইন্টু r প্লাস এইচ, দ্যাটস ইট। এই হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে তোমার কৃত কাজের রাশিমালা, ডাব্লিউ ইকুয়ালস টু GMMH r ইন্টু r প্লাস এইচ। তো আমরা এবার ইজিলি মনে রাখবো, যখনই আমরা একটা অবজেক্টকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাবো, তো এইচটা কত সেটা আমার প্রশ্নে উল্লেখ থাকবে যে এইচটা কত। তো আর থেকে আর প্লাস এইচ উচ্চতায় যখনই আমরা নিব, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু GMMH আর ইন্টু আর প্লাস এইচ, এই ফর্মুলাটা ডেফিনেটলি তোমাকে মনে রাখতে হবে। এবং ইন্টিগ্রেশনের যে প্রসেস এটা তো মাস্ট বি মনে রাখতে হবে। এবং এই সমস্ত অনেক ডিস্টেন্স যখন দেয়া থাকবে 2000 কিলোমিটার 5000 কিলোমিটার, এই সমস্ত জায়গায় অবভিয়াসলি তোমাকে কিন্তু এই ইন্টিগ্রেশন সহই প্রবলেমটা করে দেখাতে হবে। আর অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাই তাহলে তো আমাদের মধ্যে যে শক্তিটা জমা হয় বা আমরা যে কাজটা করি সেটা তো mgh হয়। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি GMMH আর ইন্টু আর প্লাস এইচ, তো এইটার ঘটনাটা কি? ওকে, আমি তো এটার সহজ একটা সলিউশন বলে দিচ্ছি। হ্যাঁ, দুটো সূত্রই কারেক্ট, কিন্তু কোনটা কখন? যখন কিনা আমরা ভূপৃষ্ঠ থেকে 5 মিটার 10 মিটার এই উচ্চতায় উঠি, সেটার জন্য বিভব শক্তি বলো বা কৃত কাজ বলো, এটা ঠিক আছে। কিন্তু যে মোমেন্টে আমরা এমন একটা ডিস্টেন্স নিয়ে কথা বলবো যে ডিস্টেন্সটা আসলে হেঁটে ওঠা সম্ভব না, হেঁটে যাওয়া যায় না, 10,000 মিটার 20,000 মিটার 5,000 কিলোমিটার 10,000 কিলোমিটার নর্মালি হেঁটে যাওয়া যায় না, সেই সমস্ত জায়গার জন্যই কিন্তু এই ইন্টিগ্রেশনটা দরকার এবং এই সূত্রটা দরকার। আর ওই উচ্চতায় এই যে তুমি যে ওয়ার্ক করলা, এই ওয়ার্কটাই ওই উচ্চতায় বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। তো যখন দেখবা দূরত্ব অনেক বেশি বা বেগ অনেক বেশি, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো অবভিয়াসলি তুমি ইউজ করবা। তো তাহলে তুমি এখানে একটা কথা বলতে পারো যে উক্ত উচ্চতায় বস্তুতে বিভব শক্তি হিসাবে জমা হবে। কতটুকু বিভব শক্তি হিসেবে জমা হবে? এই যে শক্তিটা, এই যে ওয়ার্কটা আমরা করলাম, এটা বিভব শক্তি হিসেবে জমা হবে, যেটি বস্তু ভূপৃষ্ঠে ফিরে আসলে আবার গতি শক্তিতে পরিণত হবে। ওকে, বস্তু যখন ভূপৃষ্ঠে ফিরে আসবে তখন এই কাজটাই তোমার আবার গতি শক্তিতে রূপান্তরিত হবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? W ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। তুমি জানো শক্তির সংরক্ষণশীলতা তো এটাই বলে যে উচ্চতায় নিয়ে গেলে বিভব শক্তি জমা হলো, সেই শক্তিটাই আবার গতি শক্তিতে রূপান্তরিত হলো যখন সে কিনা আবার ভূপৃষ্ঠে নেমে আসবে। তো এখানে আমরা বসাই GMMH আর ইন্টু আর প্লাস এইচ
ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা যদি এখানে ঝটপট ক্যালকুলেশনটা নামাই ফেলি তাহলে কিন্তু আমরা এখান থেকে এইচ এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, 2gmh ইকুয়ালস টু ভি স্কোয়ার আর ইন্টু আর প্লাস এইচ। দেখো এখানেও একটা ডেরিভেশন আছে সুন্দর, এম কাটা গিয়েছে, তার মানে 2gmh ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আর এইচ। ওকে, তো 2gm মাইনাস ভি স্কোয়ার আর কমন নিলাম, এইচ থাকলো ভি স্কোয়ার আর স্কোয়ার। অতএব এইচ কত আসতেছে, ভি স্কোয়ার আর স্কোয়ার 2gm মাইনাস ভি স্কোয়ার আর, দ্যাটস ইট। তুমি কিন্তু শক্তির সংরক্ষণশীলতা, এই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে তুমি কিন্তু উক্ত উচ্চতাটা, এই উচ্চতাটা কত ডিরেক্ট তুমি কিন্তু বেগের মান থেকে, এই বেগ যদি দেওয়া থাকে পৃথিবীর রেডিয়াস তো মুখস্থ থাকবে, কাউকে যখন আমরা একটা বিশাল অ্যামাউন্টের বেগে আমরা উপরে নিক্ষেপ করব তখন কিন্তু ওই ইন্টিগ্রেশনের ওই ফর্মুলাটাকে ভাঙায় এখানে কিন্তু বেগের একটা ভ্যালু আসবে, যেটা কিনা এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার আর স্কোয়ার 2gm মাইনাস ভি স্কোয়ার আর। তাহলে সবসময় মনে রাখবো যে আমরা যদি ছোট্ট উচ্চতার জন্য কথা বলি তাহলে mgh ফাইন, কিন্তু আমরা যদি বৃহৎ উচ্চতা বা বৃহৎ বেগে নিক্ষেপ করেছি এইসব যদি বলা থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি ইন্টিগ্রেশনের ফর্মুলা আসবে, এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে কৃত কাজ ইন্টিগ্রেশনটাও মাস্ট বি তুমি দেখাই দিবা। এটা পঞ্চম অধ্যায় এবং ইকুয়ালি ষষ্ঠ অধ্যায়, দুইটা অধ্যায়ের ক্ষেত্রেই আমি বলছি ইন্টিগ্রেশনটা দেখাই দিয়ে তারপরে তুমি অঙ্কের এই লাস্টে এসে তারপরে তুমি মানটা বসাবা, অবশ্যই ইন্টিগ্রেশন দেখাবা। আর যদি একবারে বেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে উচ্চতা যদি বের করতে বলো তাহলে তুমি এই সূত্রটা ড্রাইভ করে দেখাই দিতে পারো, আবার সূত্রটা তুমি মুখস্থও রাখতে পারো, নো প্রবলেম। তো চলো এবার এই ফর্মুলার উপরে আমরা কিছু প্রবলেম সলিউশন করি। তোমাদের জন্য এখানে আমি দুইটা প্রবলেম সেট করেছি। দেখো, ভূপৃষ্ঠ থেকে 2000 কেজি ভরের বস্তুকে 5000 মিটার উচ্চতায় তুলতে কৃত কাজ বা সঞ্চিত শক্তি কত? এখন 5000 মিটার তো আসলে কোনো সাধারণ উচ্চতা না, এটা আসলে অনেক অনেক বেশি উচ্চতা। দ্যাটস ওয়াই এই অঙ্কটার জন্য অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলায় যেতে হবে। ইন্টিগ্রেশন এফ ডিআর আর থেকে আর প্লাস এইচ, পুরো ইন্টিগ্রেশনটা দেখাবা। দেন লাস্ট লাইনে gmmh ইন্টু আর প্লাস এইচ, পৃথিবীর ব্যাসার্ধ, ভর এগুলো মুখস্থ থাকবে, বস্তুর ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, একদম লাস্ট লাইনে গিয়ে তুমি মানটা বসাবা, ক্যালকুলেশন করে দিয়ে দিবা। এবং এরপরে দেখো আরেকটা প্রবলেম আছে যে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে 5 কিলোমিটার পার সেকেন্ড মানে 5000 মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু কোনো আসলে সাধারণ বেগ না, এটা আসলে অনেক বেশি একটা বেগ। তো এই বেগে যখন একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করবা সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠে আবার ফেরত আসা শুরু করবে, এটাই কোশ্চেনটা ছিল, বুয়েটের কোশ্চেন দেখতে পাচ্ছ। তো যখন তুমি 5000 মিটার পার সেকেন্ড বেগে মারতেছো তুমি বুঝে গেছো যে এইটা আসলে সাধারণ কোনো বেগ না। তার মানে প্রথমত এইটা দিয়ে তোমার ইন্টিগ্রেশনটা করে এখানে আসতে হবে gmmh ইন্টু ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ, এটাকে দেখাবা। দেন দেখানোর পর w ইকুয়ালস টু গতিশক্তিতে পরিণত হবে হাফ এম ভি স্কোয়ার, আর এখানে gmmh আর ইন্টু আর প্লাস এইচ এইটা লেখার পরে এখানে হাফ এম ভি স্কোয়ার লিখে লাস্টে কত উচ্চতায় উঠবে h ইকুয়ালস টু মাত্র দেখাইছি ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 2gm মাইনাস ভি স্কোয়ার আর। একদম শেষে ফুল ডেরিভেশনটা দেখানোর পরে দেন লাস্টে এই লাইনে এসে তুমি কিন্তু তোমার ভ্যালুগুলো বসাবা। এখানে বেগটা বসাবা 5000 মিটার পার সেকেন্ড, আর এর মান তুমি জানো, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, এগুলো বসিয়ে দেন ক্যালকুলেশনটা তুমি করবা। তো এই সমস্ত জায়গা কিন্তু অনেক সেন্সিটিভ, যখন কিনা উচ্চতা অনেক বেশি, বেগ অনেক বেশি, জায়গাগুলো সেন্সিটিভ। এটা ইন্টিগ্রেশন করে যা আসে, যে আউটপুটটা আসে ওখানে মান বসাতে হয়, না হলে কিন্তু মার্ক কাটতে পারে। সো আশা করছি আজকের এই পুরো লেকচারটা তুমি ভালোভাবে বুঝেছো, সুন্দরভাবে নোট ডাউন করেছো। নেক্সট লেকচারে আমরা শক্তির আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফুল ডিসকাশন করব, সাথে রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলিউশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।